ঘড়িতে ভোর 4:42। বেডের এক পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে তাহিনী নিস্তেজ দেহ। সারা রাত নীলার অত্যাচার সহ্য করতে না পেরে একসময় অজ্ঞান হয়ে যায়। নীলয়ের সেদিকে ভুরুক্ষেপ নেই, থাকবে বা কি করে। সে তো তার কাজ শেষ করে অঘোর ঘুমে তলিয়ে গেল। বিয়ের প্রথম রাতে নীলয়ের হিংস্র প্রাণীর মতন ওপর এভাবে ঝাঁপিয়ে পড়তে পারে, এটা যেন কল্পনার বাইরে ছিল তাহিনীর। কিন্তু মিসেস তানিমা তো এমন ছেলের হাতে তার একমাত্র মেয়েকে তুলে দেয়নি। তিনি একজন সৎ, দায়িত্ববান, সুদর্শন, নম্র, ভদ্র ছেলের হাতে তো তার মেয়েকে তুলে দিয়েছেন, যে হাসি মুখে তানিমার কাছ থেকে তার মেয়ের স্বপ্ন পূরণ আর খুশি রাখার দায়িত্ব নিয়েছে। তাহলে নীলয় এমনটা কি করে করতে পারল? নীলয় চৌধুরী শহরের নামকরা ব্যবসায়ীদের মধ্যে একজন। আপন বলতে কেউই নেই। হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে পরিবারকে হারায়। তানিমার বাল্যকালের বান্ধবীর ছেলে। সেই সুবাদে পরিচয়। নিলয়ের ব্যবহার, আচার সবকিছু ভালো দেখেই নিলয়ের প্রস্তাবে তানিমা রাজি হয়ে যায়। তাহিনের এত অমত ছিল না। বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরতেই একটু একটু করে চোখ খুলতে খুলতে মনে হলো সারা শরীর অবশ হয়ে আছে। উঠতে যেও উঠতে পারছে না। অনেক কষ্টে একটু একটু করে পাশ ফিরতেই নিলয়কে দেখে হঠাৎ করেই নীলার অত্যাচারের কথা মনে পড়তেই দু চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ল। কি করে নিলয় একজন ধর্ষকের মতন তার স্ত্রীর ওপর এভাবে ঝাঁপিয়ে পড়ল, ভাবলেই সারা শরীর যেন ঘৃণায় খিনখিন করছে। যদি ভালোবেসে কাছে ডাকতো তাহলে তো বাধা দিত না। তাহলে কেন এমন অত্যাচার করলো ওর ওপর, এটাই ভেবে পাচ্ছে না। মুহূর্তে ইচ্ছে করছে বালিশ চাপা দিয়ে মেরে ফেলতে। যদি খুন করা অন্যায় না হতো তাহলে নির্ঘাত করে ফেলতো। আর সকালের পত্রিকায় বড় বড় করে লেখা থাকতো, বাসর রাতে স্ত্রীকে ধর্ষণের দায়ে স্ত্রীর হাতে স্বামীর খুন। যদিও ব্যাপারটা সমাজের বেশিরভাগ লোকের কাছে হাস্যকর মনে হতো, তারপরেও তো একজন মুখোশধারী ধর্ষক তো কমতো। কিন্তু মারার মতন শক্তিটুকুও যে নেই। আর এতে যে অন্তরও সায় দিবে না, হাজার হোক বাঙালি নারী। মনের ইচ্ছা মনে রেখে বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। হাঁটার মতন মিনিমাম শক্তিটুকুও নেই। তারপরে কোনো মতে ওয়াশরুমে গেল। শাওয়ারের ঝর্ণা ছেড়ে গলা ছেড়ে চিৎকার করে কাঁদতে লাগলো। সারা শরীরে স্বামী নামক জানোয়ারের ক্ষত বিক্ষতর চিহ্ন দেখে আওয়াজটাও যেন আরো ভারী হয়ে গেল। শত চিৎকার করলে যে কেউ এই কান্না শুনতে পাবে না, সেটা যে চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ। চোখের সব পানি ঝর্ণার সাথে এক এক করে মিলে যাচ্ছে। প্রায় 1 ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয়। নিলয় তখনও ঘুমের ঘোরে। রুম থেকে বের হয়ে নামাজের কক্ষ খুঁজে উজু করেই নামাজ আদায় করে নিল। পবিত্র কোরআন হাতে নিয়ে কয়েক পাতা তেলাওয়াত করে তার উপর চুমু দিয়ে যথাস্থানে রেখে দিল। আল্লাহর দরবারে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিল। দুনিয়াতে একমাত্র শান্তির স্থান হচ্ছে এটা, যেখানে মনের সব দুঃখ দুর্দশা দূর করা যায়। এদিকে নিলয় ঘুম ভাঙতে খেয়াল করে তাহিন ওর পাশে নেই। তাহিনকে দেখতে না পেয়ে রাগে সারা শরীর যেন জ্বলছে। মনের মধ্যে অন্য একটা চিন্তা ভর করলো। টি শার্ট গায়ে দিতে দিতে হনহন করে রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখে তাহিন ড্রয়িং রুমে সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। একটু আগে নামাজ শেষে সোফায় হেলান দিয়ে বসতে চোখ বুজে আসে। নিলয় এবার যেন হাঁপ ছেড়ে বাঁচল। রান্নাঘরের দিকে গিয়ে এক বালতি পানি এনে তাহিনের উপর ছুঁড়ে মারে। তাহিন আতঙ্কে চিৎকার করে উঠে দাঁড়ায়। ভিজে সারা শরীর চপচপে হয়ে গেছে। তাহিন ধপ করে ফ্লোরে বসে পড়ে। চিৎকার করে কাঁদবে সেই শক্তিটুকুও যেন নেই। কি করে নিলয় এমন জানোয়ারের মতন অত্যাচার করতে পারে? মানুষ পশুর সাথেও তো এমন বিহেভিয়ার করে না। তাহলে নিলয় কি করে এমন করতে পারে? নিলয়ের ব্যবহারে এতটুকু তো আন্দাজ করতেই পেরেছে নিলয় ওকে ঘৃণা করে। কিন্তু কেন? কারণটাই বা কি? কিছুতেই বুঝতে পারছে না। নিলয় কি ওকে ভালোবাসে না? না, তা কি করে হবে? ভালোবাসলে তো আর এমন করতো না। যদি নাই বাসে তাহলে বিয়েটা কেন করেছে? শুধু যেন প্রশ্নের মাঝে যেন ডুবে আছে। এত কিছু আর সহ্য করতে পারছে না। এখনো তো অনেকটা পথ বাকি। তাহলে সারা জীবন কি ওর ঘৃণা সহ্য করে বেঁচে থাকতে হবে? আর যেন কিছু ভাবতেই পারছে না। চোখগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। চারিদিক অন্ধকার মনে হচ্ছে। বসা থেকে উঠতেই জ্ঞান হারিয়ে ফ্লোরে নুয়ে পড়ে। সকাল গড়িয়ে বিকাল হতে তাহিনের জ্ঞান ফেরে। আস্তে আস্তে করে চোখ খুলতে খুলতে নিজেকে বিছানার মধ্যে আবিষ্কার করলো। রুমের মধ্যে কি করে এলো বুঝতেই পারছে না।
খুব যত্ন করে কেউ যেন ওর গায়ে চাদর ভালো করে মুড়ে দিয়েছে। এত কিছুর পরও ঠোঁটের কোণে নিজের অজান্তে একটা হাসি ফুটে উঠল। চারিদিকে এক নজর চোখ বুলিয়ে নিল, কিন্তু কাউকেই দেখতে পেল না। মাথাটা কেমন যেন ভার ভার মনে হচ্ছে। তারপরও চাদরটা সরিয়ে উঠতে নিলে ব্যথায় আহ করে একটা শব্দ করে ওঠে। হাতের দিকে খেয়াল করতে একটু অবাক হয়ে গেল ডান হাতের মধ্যে ব্যান্ডেজ দেখে। তাহি নিজেও জানে না অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার সময় কাচের উপর হাত পড়ে অনেকটা কেটে গেছে। ওর ভাবনা যেন শেষই হচ্ছে না। মাথায় শুধু নিলয়ের কথা ঘুরছে। কেন করছি এসব? এত ঘৃণা যখন করে হৃদয় নামে তাহলে কি কিছু একটা আছে? ঠোঁটের কোণে সেই হাসিটা রেখে আবার যেন নিলয়কে জালে ফেলার একটা ফন্দি এঁকে ফেললো মনে মনে। নিজের সাথে নিজেই বলতে লাগলো, মিস্টার নিলয় চৌধুরী, এমন সময় আসবে আপনি নিজেই আপনার অপরাধের জন্য ক্ষমা চাইবেন। এখন শুধু সেই সময়টার অপেক্ষা। একজন স্ত্রী চাইলে কি না পারে সেটা দেখবেন। চাইলে তো চলে যেতে পারি, কিন্তু মায়ের কথা ভেবে সেই সিদ্ধান্তটা নিতে পারলাম না। আর কবুল বলে যখন আপনাকে স্বামী হিসেবে মেনেছি, এত সহজে তো ছাড় দিচ্ছি না। তখনই নিলয় রুমে ঢুকতে হঠাৎ খেয়াল করে তাহিন বসে বসে নিজের সাথে নিজেই হেসে যাচ্ছে। নিলয় পুরো কুচকে কিছু একটা বোঝার চেষ্টা করলো। একটু ভেবে কারণটা যেন উদ্ধার করেই ফেলল। নিজেও ফ্যাক করে একটা বিটকেল হাসি দিয়ে, এত খুশি না হলে চলবে। ভেবো না এসব তোমার জন্য করেছি। আচমকা তাহিন বড়সড় একটা শক খেল নিজের কথা শুনে। তবে উত্তরটা যেন আগে থেকে রেডি করা ছিল। আমি তো বলিনি আপনি আমার জন্য করেছেন। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। হতে পারে এটাও আমাকে অত্যাচার করার কোনো প্ল্যান। ভালোই তো জ্ঞান আছে দেখি। থাকতে তো হবে। আপনার মতো মানুষের সাথে থাকতে গেলে জ্ঞান, বুদ্ধি, বিবেক আরও অনেক কিছুর প্রয়োজন, কারণ সেটা আপনার নেই। কথাটা শুনে নিলয়ের মাথায় যেন বাজ পড়ল। একটু এগিয়ে গিয়ে তাহিনের গালে খুব জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তাহিন তাল সামলাতে না পেরে খাটের এক কোণে ফ্লোরে গিয়ে পড়ে। নিলয় থাপ্পড় দেওয়ার পর ও যেন ক্লান্ত হয়নি। আবার বিছানা থেকে উঠে ওর হাত ধরে টানতে টানতে ডাইনিং টেবিলের সামনে নিয়ে এসে একটা চেয়ারের ওপর বসিয়ে দিল। টেবিল থেকে খাবারের প্যাকেটটা খুলে তার থেকে বড় বড় একটা ভাতের গ্রাস মেখে জোর করে ওর মুখে ভর্তি করে দিল। আচমকা এমন কিছু হয়ে যাবে ভাবতেই পারিনি। মূর্তির মতন শুধু চেয়ে আছে। খাবারগুলো গলা দিয়ে নামছেই না, চিবুতেও কষ্ট হচ্ছে। পানির গ্লাস নিতে চাইলে নীলাশটা সরিয়ে ফেলে তাচ্ছিলের একটা হাসি দিয়ে। কি হলো, খাও। খুশি হওনি বুঝি? এখন তো আরও বেশি খুশি হওয়ার কথা। বিবেক আছে বলেই তো খাবারটা নিয়ে আসলাম। এখন খাইয়েও দিচ্ছি। খাও খাও। এবার সকাল থেকে তো কিছু খাওনি। নিলয়ের কথা শুনে মনে হয় সজ্ঞানে ফিরে আসলো। কিছু একটা ভেবে অনেক কষ্টে চিবুতে লাগলো। ওর খাওয়ার অবস্থা দেখে নিলয় চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে। এমন কিছু যেন আশাই করেনি। তাহিন খুব কষ্টে খাবারটা শেষ করে। কি হলো, খাওয়ান। নিলয়ের ঘোরটা যেন কাটছেই না। নিলয়কে চুপ হয়ে তাকিয়ে থাকতে দেখে আবারও বলল, আরে এভাবে কি দেখছেন, আগে খাওয়ান তো, তারপর না হয় দেখবেন। আপনার হাতের খাবার যে এত মজা হবে ভাবতেই পারিনি। জানলে তো নিজেই হাতটা কেটে ফেলতাম। আপনি আমাকে প্রতিদিন এভাবে খাইয়ে দেবেন, ঠিক আছে? এবার তো নিলয় তাহিনের চেয়ে বেশি শক্ট খেল। রাগে গা জ্বলে যাচ্ছে। নিজের জালে যে নিজেই ফেসে গেল। বাধ্য হয়ে একের পর এক গ্রাস ওর মুখে পুরে দিচ্ছে। তাহিনের খেতে কষ্ট হচ্ছে, তারপরেও খেয়ে চলল। ভাবটা দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। কোনোভাবে খাইয়ে দিয়ে চেয়ারে খুব জোরে একটা লাথি মেরে রাগে হনহন করে চলে গেল। আয়নায় নিজেকে দেখছে, আর চোখ থেকে ফোঁটা ফোঁটা করে পানি গড়িয়ে পড়ছে। ঠোঁট জোড়া ব্যথায় লাল বর্ণ ধারণ করেছে। খাবার খাইয়ে দিয়ে যে এমন অত্যাচার করা যায় সেটা যেন জানাই ছিল না। ব্যান্ডেজ খুলতে গিয়ে ক্ষতস্থান থেকে রক্ত বের হচ্ছে। নিলয় টেনে আনার সময় হাতটা এমনভাবে চেপে ধরেছিল যে ব্যথাটা অনুভব করতেই পারেনি। মনের ব্যথার কাছে এসব যেন তুচ্ছ। টেবিলে রাখা নিলয়ের ফোন বেজে উঠতেই তাহিনের ধ্যান ভাঙে। মুখে একটু পানের ছিটকা মেরে বিছিনের সামনে থেকে সরে গিয়ে ব্যান্ডেজটা আবার পেঁচিয়ে নিল। এদিকে অনবরত রিং হয়েই যাচ্ছে। যার ফোন সে যেন কোথায় হারিয়ে গেল। তাহিন বেশ বিরক্তি নিয়ে টেবিলের সামনে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতে তনিমার নাম্বার দেখে মনের মধ্যে এক রাশ খুশি ভর করল। নিজেকে একটু স্বাভাবিক করে তাড়াতাড়ি করে রিসিভ করে নিল। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মু। কেমন আছিস মামুনি? একদম ঠিক নেই। তনিমা ঘাবড়ে গেল তাহিনের এমন জবাব শুনে।
ঠিক নেই মানে কি হয়েছে? কি করে ঠিক থাকি বলো তো? সকাল থেকে একবারও আমার খবর নিয়েছো? বলো তো, তোমাকে খুব জ্বালিয়েছিলাম না? আজ তার জন্যই তো এতটাই পর করে দিলে। আমরা মেয়েরা যে পরের ঘরের জন্যই জন্মাই, একদিন না একদিন তো বিদায় নিতেই হবে। কোনো মা কি চায় তার কলিজার টুকরোকে পর করে দিতে? কিন্তু বুকে পাথর চাপা দিয়ে সেটা করতে হয় রে মা। এখন বুঝবি না, মা হলে তখন ঠিকই বুঝবি। তাছাড়া তো নিলয় বাবার মতো। তনিমা তানিমাকে থামিয়ে দিয়ে, আচ্ছা আচ্ছা, এবারের মতো ক্ষমা করলাম। আর শোনো, কান্নাকাটি করবে না, বলে দিলাম। নিজের খেয়াল রাখবে। আমি এসে যদি শুনি নিজের খেয়াল রাখো না, তাহলে সেটা এসেই না হয় দেখাবো। আচ্ছা মা জননী। অঝোর ধারায় মোবাইল বুকে চেপে কাঁদতে লাগলো। এতক্ষণ হাসি মুখে খুব ভালোই অভিনয় করে নিলাম। তনিমাকে এই প্রথম সত্যিটা বলতে পারলো না, বলবেই বা কি করে। কষ্টে বুক ফেটে যাচ্ছে। এর মধ্যে ফোনটা আবারও বেজে উঠল। এবার আননোন নাম্বার দেখে রিসিভ করেনি। চোখ বুজে মোবাইলটা হাতে নিয়ে বাধ্য হয়ে রুমের দিকে যেতে হলো। নিলয় রাগে হনহন করে তখন ফোনটা না নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে চলে গিয়েছিল। তাহিন আস্তে আস্তে করে রুমের ভেতরে পা রাখতেই যেন ঘাবড়ে উঠল রুমের নাজেহাল অবস্থা দেখে। রুমের অর্ধেক জিনিস ভেঙে চুরে চুরমার হয়ে পড়ে আছে। নীলয় যেন রাগটা রুমের এক একটা জিনিসের ওপর দেখালো, কিন্তু নিলয় রুমের কোথাও নেই। তাহিন নিলয়কে না দেখে রুম থেকে বের হতেই ধূপ করে ওয়াশরুমের দরজা খুলে কেউ যেন বের হলো। ঘুরে তাকাতেই তাহিনের চোখ কপালে উঠে গেল। উন্মুক্ত শরীরের পরনে শুধু একটা টাওয়াল, বিন্দু বিন্দু পানি জমে আছে ওর বুকের ওপর। লজ্জায় চোখ নামিয়ে নিল। রাগ কমাতে এই শীতের সন্ধ্যায় শাওয়ার নিতে ও যেন পিছপা হলো না। নিলয় ওর সামনে এসে একটা তুড়ি মেরে, রুমটা 5 মিনিটের ভিতর পরিষ্কার চাই। কথাটা শুনে তাহিন এবার নিলয়ের দিকে তাকিয়ে এমন কথা বলল, নিলয়ের মাথার ওপর যেন একটার পর একটা বাজ পড়ল। দিতেই পারি, যদি আপনিও আমায় হেল্প করেন। নিলয় রেগে তাহিনের হাত পেছনে মুড়ে ধরে। কি বললে তুমি? আমি তোমাকে হেল্প করব? নিলয় এবার কেন যেন খুব জোরে চেপে ধরেনি, তারপরও তাহিন আমার লাগছে, ছাড়ুন বলছি। তাতে অসুবিধা? বলেই ঘাড় ঘুরিয়ে জোরে একটা চিৎকার করে নিলয়ের পায়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে যায় আর দুই হাত দিয়ে ওকে জড়িয়ে ধরে। তাহিনের এমন আচরণের কারণ উদ্ধার করতে গিয়ে নিলয় চিৎকার করে ওঠে। নিলয়ের চিৎকার শুনে তাহিনের চিৎকার যেন থেমে যায়। যে ছেলে মেয়ে মানুষকে ভয়ই পায় না, সে কিনা সামান্য একটা ইঁদুরের বাচ্চাকে ভয় পাচ্ছে। এটা ভাবতেই তাহিনের হাসি পাচ্ছে। সব ভুলে একটু হেসেই ফেলল। নিলয় হঠাৎ করে নিজের অজান্তে তাহিনকে শক্ত করে জড়িয়ে ধরে। তাহিনের অন্যরকম একটা অনুভূতি হচ্ছে, যেমনটা আগেরবার হয়েছিল। বিয়ের আগে নিলয়ের সাথে দুবার মুখোমুখি হয়েছিল শুধু, আর সেই প্রথম দেখাতেই অজানা একটা অনুভূতি ফিল করেছিল। আজ যেন আবার সেই অনুভূতিটা ফিরে পেলাম। তার মধ্যে নিলয় আবার খালি গায়ে। তাহিন একটু নড়ে উঠতেই ওকে এক ঝটকায় সরিয়ে সোফার উপর উঠে দাঁড়ায়। তাহিনের বেশ হাসি পাচ্ছে। ইঁদুরটাকে যেন বেশ কিউট লাগছে। নিলয় রেগে মেগে চিৎকার করে, তুমি নিশ্চয়ই জানতে পেরেছো ইঁদুরে আমার ফোবিয়া আছে, তার জন্য তুমি এটা করেছো। না, এক্ষুনি বাইরে ফেলো বলছি। আপনার কি মাথা খারাপ? আমি কেন রাখতে যাব? তা না হলে এই ঘরে ইঁদুর আসবে কোত্থেকে? ইঁদুরের পাখা আছে নাকি? উড়ে উড়ে আসবে। যে ঘরে আপনার মতো মানুষ থাকে সেই ঘরে ইঁদুর তো আসবেই। তাহিন এবার ইঁদুরটাকে বের করার মিশনে নেমে পড়ল। প্রায় আধ ঘন্টা পর অনেক কষ্টে ইঁদুরের বাচ্চাটাকে বাইরে বের করতে সফল হলো। ইচ্ছে করছিল ইঁদুরের বাচ্চাটাকে একটু আদর করে দিতে। ইঁদুরটা যে ওর বড্ড উপকার করলো, কিন্তু ভয়ের কারণে সেটা করতে পারল না। মাঝরাতে ঘুমের মধ্যে হঠাৎ চিৎকার করে ওঠে। কেউ যেন আস্ত একটা মরিচ খাইয়ে দিচ্ছে, আর সেটা ঘুমের ঘরেই চিবিয়ে চিবিয়ে খেলো মনে হচ্ছে। ঝালে সারা মুখ যেন জ্বলছে। একটু একটু করে চোখ খুলতেই ভূত দেখার মতন চমকে উঠল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে। ইঁদুরের মতন সামনের সব দাঁত বের করে ফ্যাক ফ্যাক করে ওর দিকে চেয়ে আছে। ক্ষণিকের জন্য নিলয় নামের মানুষটার কথা ভুলেই গেছে। ঝালে চোখ মুখ জ্বলছে আর রাগে মাথা ফাটছে। আপনার সমস্যাটা কোথায়? কেন এমন করছেন? এসব করে বা কি সুখ পাচ্ছেন? ওফ, সমস্যা তো আমার না, তোমার। যেভাবে হা করে ঘুমাচ্ছিলে দেখে মনে হলো আস্ত একটা হাতি খেতে পারবে, তাই ভাবলাম একটু না হয় দয়া দেখায়। রাতে তো না খেয়েই ঘুমিয়েছো। মনুষ্যত্ববিহীন মানুষগুলো এভাবে দয়া করে, তাহলে আজ জানতে পারলাম। শুধু জানতে না, সেই নমুনাটাই তো চোখের সামনেই দেখতেই পেলাম।
সারা রাতে ভাত খাইয়ে দেবার বদলে মরিচ খাইয়ে দেয়। বাহ! স্টপ ইট। আপনার গায়ে লাগছে কেন? আমি তো আপনাকে বলিনি। আপনার তো দয়া মায়া বিবেক সব আছে, তাহলে তো আপনার গায়ে লাগার কথা না। চুপ, একদম চুপ। এক্ষুনি 1 কাপ কফি করে নিয়ে আসো। এবার বুঝতে পারলাম দয়াটা কেন হলো। বুঝতে যখন পেরেছো তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও। নিলয়ের গর্জন শুনে ঘুম ঘুম চোখ নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। তা না হলে আবার আস্ত গিলে ফেলবি। সব ঝাল যেন উধাও হয়ে গেল। তারপর রান্নাঘরে ঢুকে ঢকঢক করে কয়েক গ্লাস পানি খেয়ে নিল। তাড়াতাড়ি করে কফি বানিয়ে রুমে প্রবেশ করে মগটা নীলার হাতে দিতেই ধপ করে ফ্লোরে পড়ে যায়। তাহিন একটু ভয় পেয়ে এক পা পিছিয়ে গেল। নিলয় রেগে গিয়ে, কি করলে এটা? মাঝরাতে ঘুম থেকে উঠতে হয়েছে বলে এমনটা করলে না? নিলয়ের কথা শুনে অবাক হয়ে ওর দিকে চেয়ে আছে। নিজেই তো কাপটা ধরেনি, আর দোষটা ঠিকই ওর ঘাড়ে চাপিয়ে দিল। নিলয়ের কথার জবাব না দিয়ে সামনে এগিয়ে এসে চুপচাপ কাচের টুকরোগুলো তুলে রুম থেকে বের হয়ে যায়। নিলয়ের এমন চুপ থাকার কারণটা বুঝতে পারল না। দুপুরেও নিলয় ফেরেনি। খাবারের টেবিলে অর্জুন অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ল মাথাটা টেবিলের ওপর রেখে। ঘুম ভাঙল 4টা নাগাদ, কিন্তু অপেক্ষার প্রহর কাটল না। আসরের নামাজ আদায় করে একটা গল্পের বই নিয়ে বসল। এই বাড়িতে যে এত সুন্দর একটা লাইব্রেরির মতন ঘর আছে জানাই ছিল না। যদি না হৃদিতা ঘুরে ঘুরে সব দেখাতো তাহলে বোধহয় জানতেই পারতো না। যাক, সময় পার করার মতন কিছু একটা জিনিস পেল। নিলয়েরও বোধ হয় পড়ার অনেক শখ, কিন্তু তাহিন তো একবারও দেখেনি নিলয়কে কোনো একটা বই খুলে দেখতে। হঠাৎ করে ওর গায়ের ওপর কিছু একটা পড়তে যেন ভাবনায় ছেদ ঘটল। মনে হলো একটু দূর থেকে কেউ যেন তার গায়ের উপর একটা ঢিল ছুঁড়ে মারল। অবশ্য ঢিল না, আঘাতটা ঢিলের মতোই লাগলো। সাদা কাগজের ভারী একটা মোটা প্যাকেট। ভেতরে কি আছে সেটা দেখার কিঞ্চিত পরিমাণ ইচ্ছা জাগলো না, বরং ঘুরে তাকালো ঢিল ছুঁড়ে মারা সেই ব্যক্তিটার দিকে। ব্যক্তিটা তার অচেনা নয়, তারপরে তাকে দেখার স্বাদ জাগলো। সাহেবের মতন প্যান্টের পকেটে এক হাত রেখে ভুরু কুচকে দাঁড়িয়ে আছে। ঠোঁটটা নড়ছে, এক মনে কিছু একটা বলতে চাচ্ছে, কিন্তু কেউ যেন সেই কথাটা গলায় আটকে দিচ্ছে। তাহিন আর বিলম্ব না করেই নিজেই আগ বেড়ে জিজ্ঞাসা করলো, কিছু লাগবে? নীলার ইচ্ছে করছে 2টা থাপ্পড় দিয়ে কথাটা শুধরে দিতে। চটপট করে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তাহিন কিছু একটা ভেবে বলল, কেন? এত প্রশ্ন না করে যা করতে বলেছি তাই করতে পারো না? বাড়ি, আপনাকে যদি আচমকা কেউ এসে একটা প্যাকেট ছুঁড়ে দিয়ে রেডি হতে বললে, তাহলে আপনি কি তাকে জিজ্ঞেস করতেন না কেন? মেজাজটা এমনিতেই বিগড়ে আছে, তার ওপর এমন কথাই মাথাটা যেন ধরেছে নিলয়ের। দাঁতে দাঁত চেপে, তোমাকে নিয়ে ডেটে যাওয়ার জন্য খুশি তো এবার? যাও। তাহিন একটা তাচ্ছিলের হাসি দিয়ে, খুশি হওয়ার মতো যদি কিছু বলতেন সত্যিই খুশি হতাম। নিজেরই আফসোস হচ্ছে কেন খুশি হতে পারছি না। নিলয় রাগে চোখে তাহিনের দিকে তাকাতেই তাহিন বইটা যথাস্থানে রেখে প্যাকেটটা হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। পার্পেল কালারের একটা গাউন, হেভি এমব্রয়ডারি কাজ করা, পেছনের গলাটা একটু বেশিই বড়। আর সাইজ তো চোখ বন্ধ করে কিনে নিয়েছে বোধহয়। আর ড্রেসটা নিজের সাথে মানানসই বলে মনে হচ্ছে না। তৎক্ষণাৎ ওয়াশরুম থেকে বের হয়ে বলছি কি এই ড্রেসটা পরতে পারবো না। কথাটা শুনে নিলয় দাঁতে দাঁত চেপে বলল, তা আমাকে কেন বলতে আসছো? ইচ্ছে হলে পড়ো, না হলে পড়বে না। কেউ তো আর জোর করছে না। আমার ইচ্ছার দামটা কবে থেকে দিতে শুরু করেছেন? আপনি যখন এনেছেন তাই আপনার থেকে জিজ্ঞেস করা উচিত বলে মনে করলাম। নিলয় রেগে গিয়ে, বললাম তো, নিজের ইচ্ছা মতো কিছু একটা পড়ে নাও। নীলার ইচ্ছে করছে ওর বন্ধুদের মেরে পিঠের ছাল উঠিয়ে দিতে, যাদের জন্য এই ড্রেসটা নিতে হলো। যদি না ওরা জোরাজুরি করতো তাহলে ড্রেস তো দূরের কথা, একটা সুতো নিত না মনে হয়। তাই তো চোখের সামনে যাই পড়লো, জাস্ট উঠিয়ে নিয়ে আসলো। একটা শাড়ি নিয়ে আসলে যেরকমই হোক না কেন পরে নিত। আফসোস, এমন কিছুই হলো না। তাহিন হালকা আকাশি রঙের একটা শাড়ি পরে হিজাবটা বেঁধে নিল। সাজগোজ তেমন একটা পছন্দ না, তবু একটু সেজেছে। ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে গাঢ় কাজল, এতটুকুতেই যেন অসম্ভব মায়াবী লাগছে। নিলয় রেডি হয়ে সেই কবে থেকে বসে আছে। তাহিনের এখনো হলো না দেখে এবার বেশ বিরক্তি নিয়ে হনহন করে ছুটে গেল উপরে। তাহিনের চোখ যেন আটকে গেল ওর পানি। হোয়াইট শার্ট, ডার্ক ব্ল্যাক কালারের স্যুট আর প্যান্ট, চুলগুলো স্পাইক করা, হাতে ব্ল্যাক লেদারের ঘড়ি। বেশরমের মতন ড্যাব ড্যাব করে ওর দিকে চেয়ে আছে। আর নিলয় একরাশ বিরক্তি নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমাকে কি কখনো দেখো নাই? কথাটা তাহিনের কানে বাজতেই ধ্যান ভাঙে।
না মানে, চুপ, তাড়াতাড়ি আসো। তাহিন মাথা নাড়িয়ে নিলয়ের পিছু পিছু চলে গেল। নিলয় ড্রাইভ করছে, তাহিন ওর পাশে বসে আছে। তাহিন জানে নিলয় ওকে সামনের সিটে বসতে দেবে না, তাই নিলয় কিছু বলার আগে ধপ করে সামনের সিটে বসে পড়ে। তাহিন কিছু করার চেষ্টা করছে, কিন্তু নিলয় চুপ মেরে বসে আছে। তারপর গাড়ি নিয়ে গিয়ে থামলো নির্দিষ্ট গন্তব্যে। চারিদিকে খুব সুন্দর করে সাজানো, আলো ঝিকমিক করছে। তাহিন বুঝতে পেরেছে ওকে কোনো পার্টিতে নিয়ে এসেছে হয়তো, আর বাধ্য হয়েছেন ওকে সাথে নিয়ে আসতে হলো। ভেতরে ঢুকে একে একে সবাই নিলয়ের সাথে এসে কথা বলতে লাগলো। তাহিন নিলয় থেকে একটু দূরেই দাঁড়িয়ে আছে। নিলয় ওকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন বোধ করলো না। তাহিনের এতে কোনো আক্ষেপ নেই, কিন্তু চারপাশের লোকজন একা একটা মেয়েকে দেখে কেমন একভাবে যেন তাকাচ্ছে। তাহিনের এসব মোটেও ভালো লাগছে না, এই জন্য এসব পার্টি ওর একদমই ভালো লাগে না। তাহিন নিলয়ের গা ঘেঁষে দাঁড়ালো, একটা হাত দিয়ে নিলয়ের হাত চেপে ধরলো। নিলয়ের মুখে হাসি, হাত ছাড়ানোর চেষ্টা করছে। তাহিন আরো শক্ত করে চেপে ধরে আছে। নিলয় সবার সামনে কিছু বলতে পারছে না। তাহিন এখানের কিছুই চেনে না, যদি হারিয়ে যায়, হারিয়ে গেলে তো নিলয় আর ওকে খুঁজেও নিবে না। আচমকা একটা মেয়ে এসে নিলয়কে জড়িয়ে ধরতেই তাহিন চমকে উঠল। নিলয় ও আরিশা বলে মেয়েটাকে জড়িয়ে ধরল। দৃশ্যটা তাহিনের মোটেও ভালো লাগলো না। আরিশা একগাল হেসেই আরিশা লজ্জারাঙা হয়ে, You are looking so handsome. ইয়া, আই নো। বাই দ্য ওয়ে, ইউ আর লুকিং সো প্রিটি। Thanks. মেয়েটা নিলয়ের সাথে হেসে হেসে কথা বলা তাহিনের মোটেও ভালো লাগছে না। পাশে তাহিন নামের কেউ আছে সেটা ভুলেই গেছি। মেয়েটা কেমন পরপুরুষকে জড়িয়ে ধরতেছে। এতক্ষণে মেয়েটা সুবুদ্ধি হলো, চোখ পড়ল তাহিনের ওপর। ভুরুকুচকে নিলয়কে জিজ্ঞাসা করলো কে। নিলয় আমতা আমতা করে কিছু একটা বলতে যাবে, তখনই ওকে একজন ডেকে নিয়ে যায়। নিলয় তাহিনকে ইশারা করে বসে থাকতে বলল। নিলয়ের পেছন পেছন আরিশাও গেল। এইভাবে বসে থাকতে তাহিনেরও বিরক্ত বোধ লাগছে। উঠে পুল সাইডের দিকে একটু ফাঁকা স্থানে চলে গেল। আর তখনই চোখ পড়ল নিলয় আর আরিশার দিকে। ড্রিঙ্কস হাতে দুজন হেসে হেসে কথা বলছে ওর থেকে একটু দূরে। কিছুক্ষণ পর আরিশা যাবার পর ওর দিকে একটা ড্রিঙ্কসের গ্লাসও এগিয়ে দিচ্ছে। তাহিনের বেশ রাগ লাগছে, ওর সাথে ঠিক পর্যন্ত কথা পর্যন্ত বলে না, আর মেয়েটার সাথে কি করে হেসে হেসে কথাই না বলছে। আর তাকাতে না পেরে সামনে এগোতেই কেউ একজন ওর পথে বাধা হয়ে দাঁড়ালো। বেশ বিরক্তি নিয়ে চোখ তুলে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। ড্রিঙ্কস হাতে হাসি মুখ করে পথ আটকে দাঁড়িয়ে আছে কোন এক সুদর্শন যুবক। তবে এই মুহূর্তে কিছু না বলাটাই শ্রেয় মনে করলো। পাশ কাটিয়ে চলে যেতেই পেছন থেকে মৃদু কণ্ঠে আওয়াজ ভেসে এলো। কেউ যদি আপনার সাথে একটু পরিচিত হতে চায়, আপনি কি তাকে রেখে এভাবে চলে যান? অপরিচিত মানুষের সাথে পরিচিত হওয়ার ইচ্ছা কোনো কালেই ছিল না, বরং পথ আটকে দাঁড়ানোর জন্য গালে দুই তিনটা চড় বসিয়ে দিলেই যেন ভালো হতো। আর সাহস পেত না কথা বলার। ছেলেটা তাহিনের পথ চলা দেখে আবার সেই পথে বাধা হয়ে দাঁড়ালো। আপনি এমন কেন? এতক্ষণ ধরে একা একা দাঁড়িয়ে আছেন। যে মাত্র ভদ্রতার সহিত আপনার সাথে একটু কথা বলতে আসলাম, আর আপনি কিনা চলে যাচ্ছেন। তাহিন বেশ বিরক্তি নিয়ে চোখ বড় বড় করে তাকালো ছেলেটার পানে। কিছু বলতে যাবে তার আগে রসিকতার ছলেই, রাহুল, আই এম রাহুল। নিশ্চয় আপনি আমার নাম জিজ্ঞেস করতে চাচ্ছেন। না না, আসলে আমি মানুষের মুখ দেখলে বুঝতে পারি। এই মুহূর্তে এমন রসিকতা মোটেও ভালো লাগছে না। তাহিন দাঁতে দাঁত চেপে, জানি আমার নামটা অনেক সুন্দর। আপনাকে কষ্ট করে আর বলতে হবে না। রাহুল কিছু বলার সুযোগ দিচ্ছে না তাহিনকে, নিজে বকবক করে যাচ্ছে। তাহিন এবার রেগে গিয়ে, কারো পথ আটকে দাঁড়ানোকে মোটেও ভদ্রতা বলে না, আর এটা আমি একদম পছন্দ করি না। একা মেয়ে দেখছেন আর অমনি কথা বলার জন্য ছুটে এসেছেন। একা রাস্তায় কোনো মেয়ে বিপদে পড়লে তাকে সাহায্য করার জন্য ছুটে গিয়েছেন কখনো? না, তা কেন যাবেন? তাকে অপদস্থ করাই তো আপনাদের মতো ছেলেদের কাজ। জেড়ে দেওয়ার পরও রাহুলের ঠোঁটের কোণে হাসি রেখে, না না, আপনি যা ভাবছেন তা না। আসলে আমি ওরকম ছেলে না, কিন্তু কেন জানি আপনাকে দেখে কথা বলতে মন চাইলো। কেউ যদি বিরক্ত হবার পরও তার পথ আটকে দাঁড়ান, তাহলে সেই ছেলেকে তো ভদ্রতার কাতারে রাখা যায় না। যদিও আপনি দাবি করছেন ভদ্র ছেলে, তাহলে সেই ভদ্রতার খাতিরে সরে দাঁড়ান। রাহুল ভ্রুকুচকে কিছু একটা ভেবে, রাহুল হঠাৎ করে ওর গায়ের ওপর কিছু একটা পড়তেই যেন ভাবনার ছেদ ঘটল। আচ্ছা, কথা না হয়ে বলতে চাইছেন না, বুঝলাম। অত্যন্ত নামটা তো বলে যেতে পারেন।
তাহিন নাক ফুলিয়ে ছেলেটার দিকে রাগি রাগি চোখ নিয়ে তাকাতেই রাহুল মাথা নিচু করে। আপনি এত রাগী কেন? তবে একটা জিনিস কি জানেন, নাকের ডোগার রাগটা আপনাকে অনেক স্যুট করে। এ কোন মহাপাগলের পাল্লায় পড়লো বুঝতে পারছে না। পুরাই একটা ঝামেলা মনে হলো। কথা না বাড়িয়ে গড়গড় করে এগিয়ে যেতে পেছন থেকে আবারও চিৎকার। ও হে ম্যাডাম ফুলটসি, নামটা তো বলে গেলেন না। নিশ্চয়ই আপনি আমার মতো ছেলের সাথে আবার দেখা করতে চাচ্ছেন। তবে বেঁচে থাকতে আবারও দেখা হবে। নির্ঘাত এই ছেলে পাগল, ওই ছাড়া তো আর কিছুই হতে পারে না। এই ছেলের জন্য নিলয়কে আজ হারিয়ে ফেলবে ভাবতে ভাবতে এগিয়ে চলল। আর ওর পথ পানে পেছন থেকে অপলকভাবে চেয়ে রইল রাহুল। তাহিন এগিয়ে গিয়ে ওয়েটারের কাছ থেকে এক গ্লাস পানি নিয়ে গড়গড় করে খেতে শুরু করলো। এদিকে নিলয়ের এক ক্লোজ ফ্রেন্ড, তোকে এত করে বলার পর তুই ভাবিকে ছাড়াই চলে আসলি। দিস ইজ নট ফেয়ার নিলয়। নিলয় আমতা করে হকচকিয়ে চারিদিকে একবার চোখ বুলিয়ে নিতেই তাহিন নিলয়ের পাশে এসে দাঁড়ালো। সহসা পেয়ে গেল নিলয়কে। ভাগ্যিস মেয়েটাও নেই, তবে ওর কাছে কয়েকজন বন্ধুদের সাথে দাঁড়িয়েছিল বাগানের এক কোণায়। খুঁজতে খুঁজতে চোখ পড়ল আর এসে টুপ করে দাঁড়িয়ে পড়ল ওর পাশে। ভদ্রতার সহিত নিলয় তাহিনকে ওদের সামনে হাসি মুখে পেশ করলো। তাহিনও হাসি মুখ করে সালাম নিবেদন করলো। মুহূর্তে চোখ জোড়া দিয়ে সবকিছু ঝাপসা ঝাপসা দেখতে লাগলো। মাথাটাও যেন একটু একটু ঘুরছে। হঠাৎ এমন লাগার কারণটা বুঝতে পারছে না। চোখ জোড়া ঝাপসায় পড়ে যেতেই নিলয় হাত ধরে ফেলল। নিলয় রাগে চোখে তাহিনের দিকে তাকাতেই তাহিন হাসতে হাসতে লুটোপুটি খেয়ে পড়েছে নিলয়ের গায়ের ওপর, কারণ নিলয়কে দুইবার দেখা যাচ্ছে। তাহিন চোখ জোড়া ঘুরিয়ে ঘুরিয়ে মাতালের মতন নিলয়কে দেখছে আর হাসছে। নিলয়ের ফ্রেন্ডরা ব্যাপারটা বুঝতে পেরে ওকে কোথাও একটা বসাতে বলল। ভুলবশত তখন পানির বদলে ড্রিঙ্কস নিয়ে নিয়েছে, এর জন্য পানির স্বাদটা একটু অন্যরকম লেগেছিল। বেচারে বুঝতে পারল না, ঢকঢক করে খেয়ে নিল। রাগের সারা শরীর জ্বলছে নিলয়ের, অপমান বোধেই শেষ হয়ে যাচ্ছে। হ্যাচকা টানে অন্যত্র নিয়ে গেল, দাঁতে দাঁত চেপে। সমস্যা কি তোমার? তাহিন পাগলের মতন হাসতে হাসতে, সমস্যা কই না তো। সমস্যা তো সবসময় আপনিই সৃষ্টি করেন, আবার আমাকে বলছেন সমস্যা কোথায়। স্টপ ইট। আরেকটা উল্টাপাল্টা কথা বলবে, মেরে এখানে রেখে দিব। কি উল্টাপাল্টা খেয়েছে? ওই ছেলেটা খাইয়ে দিয়েছে না এসব? তাহিন ভুরু কুচকে ঠোঁটের কোণে হাসি রেখেই, আপনি আমাকে লুকিয়ে দেখেছেন। হুম, কিন্তু আমি কেন দেখিনি আপনাকে? মন খারাপ করে কাঁদো কাঁদো কণ্ঠে নিলয়ের মুখে আঙ্গুল দিয়ে, আপনি আমায় মেরে ফেললে একটু কষ্ট হবে না আপনার? আপনি এমন কেন? একটু সুন্দর করে কথা বললে কি এমন হয়? চোখে মুখে আগুন ঝরছে আর কথা না বাড়িয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে বাইরের দিকে। তাহিন চিৎকার করছে। চারপাশে সবাই হাঁ করে তাকিয়ে তাকিয়ে ওর কাণ্ড দেখছে আর মুখ টিপে টিপে হাসছে। নিলয় ধপ করে গাড়ির দরজা খুলে সজোরে একটা ধাক্কা দিয়ে গাড়ির ভেতরে বসিয়ে দিল তাহিনকে। আবার লাথি দিয়ে দরজাটা বন্ধ করে ড্রাইভিং সিটে বসে পড়ল। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি পচা। আমি আপনার সাথে যাব না, আমি বাড়ি যাব। নিলয় ড্রাইভ করছে আর তাহিন পেছন থেকেই নিলয়কে কিল ঘুষি মেরে কথাগুলো বলছে। রাগে নিলয়ের মাথা ফেটে যাচ্ছে। হুঙ্কার দিয়ে চুপ করিয়ে দেয় তাহিনকে। তাহিন একটু চুপ থেকে আবারও পাগলামি করে যাচ্ছে। মাতাল হয়ে যেন বাচ্চার রূপ ধারণ করেছে। নিলয় দাঁতে দাঁত চেপে আপাতত সব সহ্য করে নিচ্ছে, শুধু বাড়ি পর্যন্ত পৌঁছানোর অপেক্ষা। দ্রুত গতিতে গাড়ি চালিয়ে বাসায় চলে আসলো, কিন্তু তাহিনকে কিছুতেই গাড়ি থেকে নামাতে পারছে না। তাহিনের একটা কথা, ও আর নিলয়ের সাথে যাবে না। নিলয় তো রেগে ফায়ার। সজোরে টান দিয়ে নামিয়ে নিল। টানতে টানতে রুমে নিয়ে গেল। নীলার হিংস্রূপ দেখে একদম চুপ হয়ে গেল। ওয়াশরুমে ঢুকে সোজা শাওয়ারের ঝর্ণা অন করে দাঁড় করিয়ে দিল। ঠান্ডায় থরথর করে কাঁপছে। হিংস্রের মতন রূপ ধারণ করে একটু দূরে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে যেন রক্তের স্রোত গড়িয়ে পড়ছে। কেউ যেন আজ তাহিনকে ওর হাত থেকে বাঁচাতে পারবে না। 1 ঘন্টার পর ওয়াশরুম থেকে বের করে সজোরে ওর গালে আঘাত করে। তাল সামলাতে না পেরে বিছানার উপর গিয়ে পড়ে। ভয়ে একদম গুটিসুটি মেরে গেছে। নীলার মাথায় কিছুই কাজ করছে না। একটা কথাই বারবার ঘুরছে, ওর জন্য আজ সবার কাছে অপমানিত হতে হলো। পরনের বেল্ট খুলে আঘাত করতে থাকে তাহিনকে। একসময় অজ্ঞান হয়ে যায়। ভোরের আলো ফুটতেই তাহিনের চোখ খোলার চেষ্টা করছে, কিন্তু চোখ খুলতে চেয়েও যেন খুলতে পারছে না। ভেজা শাড়িটা এখনো পরে আছে। সারা গায়ে ব্যথা অনুভব করছে। মাথাটা ভার ভার হয়ে আছে। প্রচণ্ড জ্বরে গা পুড়ে যাচ্ছে। কিন্তু এখানে কি করে এলো বুঝতে পারছে না।
কাল রাতের কথা কিছুই মনে করতে পারছে না। একটু ভাবতেই দু চোখ বেয়ে পানি পড়ছে। শাওয়ারের পরের ঘটনা ও চোখের সামনে একটু একটু করে ভেসে উঠতেই ফুপি ফুপিয়ে কেঁদে উঠল। জ্বরের ঘরে শুধু তনিমাকেই ডেকে যাচ্ছে। নীলা রাতে প্রচুর ড্রিঙ্কস করে সোফার ওপর ঘুমিয়ে পড়েছে। এটা নিলয়ের নিত্যদিনের সঙ্গী। ধপ করে পাশ থেকে কিছু একটা পড়তে নিলেই নিলয়ের ঘুম ভাঙে। চোখ খুলে দেখে তাহিন পানির গ্লাস হাতে নেওয়ার চেষ্টা করছে। নিলয় কিছু একটা ভেবে উঠে ওকে পানির গ্লাস এগিয়ে দিল, কিন্তু তাহিন নিল না। আবার নিজে নেওয়ার চেষ্টা করছে। ব্যর্থ হয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। একটু পর মনে হলো কেউ ওর মুখে পানি দিয়ে দিচ্ছে। তাহিন খেতে না চাইলেও জোর করে ওকে খাইয়ে দেয়। কথা বলার মতন মিনিমাম শক্তিটুকু নেই, তবুও দু হাত বাড়িয়ে নীলার শার্টের কলার ধরে টান দিতেই নিলয় তাহিনের মুখের কাছে গিয়ে পড়ে। তাহিন বড় বড় নিঃশ্বাস নিয়ে চোখ বুজে নিলয়ের কপালের সাথে কপাল লাগিয়ে নেয়। নিলয় উঠতে চাইলে তাহিন সর্বশক্তি দিয়ে ও শার্টের কলার চেপে ধরে করুণ কণ্ঠে বলতে শুরু করে, কেন করছেন এসব? আঘাত করে কেন আবার দয়া দেখাচ্ছেন? কি অন্যায়টা বা আমি করেছি? কিসের এত শাস্তি দিচ্ছেন? যদি ভুলবশত কোনো অন্যায়ও করে থাকি তাহলে কারণটা বলেন একবার। আমার দোষ থাকে তাহলে যা শাস্তি দেবেন মাথা পেতে নেব, কিন্তু একটু একটু করে কেন এইভাবে শেষ করে দিচ্ছেন? এভাবে যে আর সহ্য করতে পারছি না। এত কিছুর পরেও কেন পড়ে আছি জানি না। কেনই বা অন্য মেয়ের সাথে আপনাকে হেসে হেসে কথা বলতে দেখে কষ্ট হলো এত? বলতে পারেন? উত্তরটা না ঠিক আমার কাছেও জানা নেই। শুধু মনে হয় আপনার হাতের চর নয় একটু ছোঁয়া পেতে, ফ্লোরে বুকে নই, আপনার বুকে একটুখানি মাথা রাখতে, সন্ধ্যাবেলায় আপনার জন্য অপেক্ষা করতে, খাবার টেবিলে দুজনে একসাথে বসে কে আগে কাকে খাইয়ে দেবে সেটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া করতে, আর শত মান অভিমান ভুলে বেলা শেষে একসাথে পথ চলতে। জ্বরের ঘরে মনের মধ্যে জমে রাখা সব কথা বলে ফেলল। নিভু নিভু চোখে দু চোখের পানি ছেড়ে দিয়ে তাহিনের প্রতিটা নিঃশ্বাস যেন নিলয়ের বুকে আঘাত করার মতো। আদৌ কি নিলয়ের বুকে আঘাত করছে? তবে নিলয় অপরাধীর মতন সব শুনে গেল। নিলয় শার্টের কলার ছেড়ে দিয়ে আলতো করে ওর গালের দুপাশে হাত রেখে ঠোঁট ছুঁয়ে দিল। খুব শক্ত করে নিলয়কে ধরে রেখেছে নিজের বাহু ডোরে। স্তব্ধ পরিবেশ। কয়েক মিনিটের জন্য চারিদিকে যেন নিস্তব্ধতা বিরাজ করছে। শুধু তাহিনের উষ্ণ নিঃশ্বাসের শব্দ নিলয়ের কানে বাজছে। সেই ঘোরের ক্ষণিকের জন্য এক অজানা আবেশে হারিয়ে গেল তাহিনের মাঝে। অজান্তে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিল তাহিনের কপালে। একটুখানি ভালোবাসার পরশ পেতেই তাহিনের চোখ বেয়ে এক ফোঁটা জল বেয়ে পড়ল। হয়তো সেটা একটুখানি খুশিতে। বেশ কিছুক্ষণ চোখ বুজে সেই ছোঁয়া অনুভব করল। মনে হচ্ছে এটার যেন শেষ ছোঁয়া। বেশ কিছুক্ষণ তাহিনের মাঝে আবদ্ধ থেকে নিলয়ের ঘোর কাটল। ঘোরের রেশ কাটতে না কাটতেই নিজেকে মুক্ত করে নিল তাহিনের বাহুডোর থেকে। এক ঝটকায় ওর হাত ছাড়িয়ে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। এই চোখে যে তাকাবে সেই যেন জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। আর এক মুহূর্ত বিলম্ব না করে দ্রুত গতিতে রুম ত্যাগ করল। দেয়ালের সাথে সজোরে আঘাত করল নিজেকে। ঝরঝর করে হাত বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে ফ্লোরে। নিজেও জানে না কেন এই আঘাতটা করলো। নিভু নিভু চোখে নিলয়ের যাওয়ার পথ চেয়ে দু চোখের পানি ছেড়ে দিল। একটু আগে মনে হলো নিলয়কে যেন একেবারে নিজের করে পেল, কিন্তু সে চাওয়াটা যে আর পূর্ণ হবার নয়। যে মায়ে পড়ে সব সহ্য করেছে, এবার সেটা ত্যাগ করার পালা। ঘণ্টাখানেক বাদে কেউ একজন তাহিনের মাথায় হাত বুলিয়ে দিতেই চোখ খুলে তাকালো। হালকা পাতলা দৈহিক গড়নের মাঝবয়সী একজন মহিলা বসে আছে ওর মাথার পাশে। খুব সাদাসিধে পরনের পুরনো একটা সাদা শাড়ি। ঠিক চিনতে পারছে না মহিলাটাকে। তাহিন মহিলাটাকে দেখে ওঠার চেষ্টা করতেই মহিলাটা বাধা দিল। মামুনি, আপনাকে কষ্ট করে উঠতে হবে না, আপনি শুইয়া থাকেন। জ্বরে তো আপনার গা পুইরা যাইতেছে, এমন জ্বর কি করে বাঁধাইলেন? তাহিন কি বলবে বুঝতে পারছে না, শুধু মিটিমিটি চোখ চেয়ে আছে। তাহিনকে চুপচাপ দেখে মহিলাটা আবার বলল, আচ্ছা, আপনার জামা কাপড় কোথায় রাখেন আমাকে বলেন, আমি নিয়ে আসছি। নিলয় বাবা কইছে আপনার জামা কাপড় চেঞ্জ করে দিতে। তাহিন এবার বুঝতে পারলো মহিলাটা কে। নিলয়ের কাজের লোক। সম্ভবত উনি আগে নিলয়ের দেখাশোনা করত, এখন আবার হয়তো নিয়ে এসেছে। এত দরদ না দেখালেই পারত। শেষ করে দেওয়ার যখন এতই ইচ্ছা, এভাবেই শেষ করে দিত। রহিমা জামা কাপড় বের করে নিয়ে এসে চেঞ্জ করে দিতে চাইলেই তাহিন বাধা দেয়। আস্তে আস্তে করে শোয়া থেকে উঠে বসে। মামুনি, আপনি উঠতেছেন কেন? আমি চেঞ্জ করে দিচ্ছি আপনাকে। তাহিন একটু হেসে,
না না না, আমি পারবো। আপনি শুধু আমাকে ওয়াশরুম পর্যন্ত নিয়ে গেলেই হবে। না আর কথা না বাড়িয়ে রহিমা তাহিনকে ওয়াশরুম পর্যন্ত নিয়ে গেল। তাহিন যে নিজের কষ্ট নিজের কাছে রাখতে চায়, তাই তো প্রচণ্ড ব্যথা সহ্য করে গেল নীরবে। এখন যেন শত আঘাতও আর কষ্ট হয় না, মনটা যেন শত আঘাত করতে করতেই মরে গেছে। খানিক বাদেই রহিমার ডাক পেয়ে কাপড় ছেড়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসতে বিছানায় শুইয়ে দিল। রহিমা একটু পর স্যুপ বানিয়ে নিয়ে আসলো তাহিনের জন্য। খাবারটা রুচিকর হলেও এই মুহূর্তে সেটা অরুচিতে ভরপুর মনে হচ্ছে। তাহিন খেতে না চাইলেও জোর করে খাইয়ে দিল রহিমা। বেশ কিছুক্ষণ রহিমা চেয়ে রইল তাহিনের মুখ পানে। মায়াবী মুখে যে হাজারো কষ্টে ঘেরা, এতক্ষণ বেশ কিছু একটা আন্দাজ করতে পেরেছে। বড়সড় একটা নিঃশ্বাস নিয়ে রুম থেকে বের হয়ে গেল। ঠিক তার কয়েক মুহূর্ত পর ডাক্তার এসে চেক আপ করে লম্বা একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিয়ে চলে গেল। ওষুধে তাহিনের বড় অ্যালার্জি। তনিমা হাজার চেষ্টা করে কিছুতেও খাওয়াতে পারতো না এই অ্যালার্জি নামক বড়িটা। আর এখন জোর করে খাওয়ার দেওয়ার মতনও যে কেউই নেই। রাতে তাহিনের জ্বরটা আরও বেড়ে গেল। বেহুশের মতন পড়ে আছে। পাশে বসে রহিমা জলপট্টি দিচ্ছে। জ্বরের ঘরে নিলয়কে ডাকছে বারবার। একটুখানি যেন ওকে কাছে পেতে চাই, ওর স্পর্শ যেন সব ঠিক হয়ে যাবে। মনটা এতটা বেহায়া কেন? নিলয় যে আসবে না। রহিমা খালা বাধ্য হয়ে নিলয়কে ডাকতে গেল। নিলয় অন্য রুমে উপুড় হয়ে শুয়ে আছে, ড্রিঙ্কস করে পড়ে আছে বোধহয়। তখনের পর থেকে একবারের জন্য ভুলেও পা রাখেনি এই রুমে। তাহিনের চোখাচোখি হতে যেন ভয় করছে নিলয়ের। রহিমা অনেকক্ষণ ডাকার পর চলে গেল, নিলয়ের কোনো সাড়া শব্দ না পেয়ে। মাঝ রাতে কারো স্পর্শ অনুভব করতেই চোখ খোলার ব্যর্থ চেষ্টা করছে তাহিন। চোখ খুলতে চেয়েও যে খুলতে পারছে না। মানুষটাকে দেখার জন্য শুধু মনে হচ্ছে নিলয় ওর হাত ধরে বসে আছে। মুখের কাছে গিয়ে হাতে কয়েকটা চুমু দিল, আবার কপালে ভালোবাসার পরশ অনুভব করলো। তাহিনের চোখে মুখে যেন হাসির ঝিলিক বয়ে যাচ্ছে। চোখ খোলার আর চেষ্টা করছে না। চোখ খুললে যদি নিলয় হারিয়ে যায়। খুব শক্ত করে নিলয়ের হাতটা বুকের সাথে জড়িয়ে রেখেছে যেন হারিয়ে না যায়। নিলয়কে নিজের সাথে আবদ্ধ করতে পেরে তৃপ্তির সাথে ঘুমের দেশে পাড়ি জমালো। 2 দিন পর তাহিন এখন অনেকটা সুস্থ। এই 2 দিন সম্পূর্ণ বেড রেস্টে ছিল। রহিমা খালা একদম নিজের মেয়ের মতন করে সেবা যত্ন করে সারিয়ে তুলেছে তাহিনকে। এই 2 দিনে একটা বারের জন্য ও নিলয়কে চোখে দেখাও দেখেনি। তবে জ্বরের ঘরে প্রতি রাতে নিলয়কে যেন খুব কাছ থেকে অনুভব করতে পারত। নেহাত সেটা স্বপ্ন ছাড়া আর কিছুই ছিল না। চোখ খুললে যে নিলয় হারিয়ে যেত, আবার চোখ বন্ধ করলে নীলার স্পর্শ অনুভব করতে পারত। শুয়ে থাকতে থাকতে যেন পিঠ ব্যথা হয়ে গেছে। এবার একটু ফ্রেশ হওয়ার দরকার। রুম থেকে বের হয়ে চারিদিকে উকি মেরে কাউকে যেন খুঁজে যাচ্ছে। অবশ্য নীলা ছাড়া এটা আর কেই হতে পারে। তখনই রহিমা খালার সামনে এসে, মামুনি, কাউকে খুঁজতেছেন? তাহিনের ধ্যানে ছেদ পড়ে আমতা আমতা করে, মানে আচ্ছা বুঝেছি, নিলয় বাবারে খুঁজতেছো। সে তো অনেকক্ষণ আগেই বের হয়ে গেছে। ও আচ্ছা। রহিমা খালা একটু হলেও বুঝতে পারছে তাহিনের কষ্টটা। আপনি আমার লগে চলেন, নাস্তা করতে হইব তো। তাহিন গম্ভীরভাবে বলল, যাবে না। কেন মামুনি, কি হইছে? বলেন কি হয় নাই? আর একবার যদি আপনি আমার সাথে আপনি আপনি করে কথা বলেন তাহলে আপনার সাথে কোথাও যাব না। রহিমা অট্ট হাসিতে মেতে, আচ্ছা আচ্ছা, আর বলবো না, এখন চলেন। আবার আচ্ছা আর বলবো না, এবার চলো। তাহিন একটু হেসে রহিমা খালার সাথে গেল। বেশ ভালো লাগছে তাহিনের। কথা বলার মতন তো কাউকে খুঁজে পেল। নাস্তা শেষ করে রুমের দিকে যেতে পেছন থেকে নিলয়ের আওয়াজ শুনে তড়িঘড়ি করে ঘুরে তাকালো। নিলয় মুখ থেকে সিগারেটের ধোঁয়া বের করে রহিমাকে বলল 1 গ্লাস পানি দিতে। ফর্মাল ড্রেস আপে, হোয়াইট শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরা, চুলগুলো উস্কানো খুস্কানো, চোখে মুখে বিষণ্ণতার ছাপ। তাহিন এক নজরে দেখে যাচ্ছে নিলয়কে। সিগারেটের ধোঁয়া একদম সহ্য করতে পারে না তাহিন। কাশির শব্দে নিলয় চোখ তুলে তাহিনের দিকে তাকালো। এতক্ষণ যেন খেয়ালই করেনি। ফু মেরে মুখ থেকে আবার সেই ধোঁয়া বের করলো। তাহিন কিছুই না বলে ঘাড় ঘুরে দাঁড়ালো। একবার নিলয়কে দেখার ইচ্ছা ছিল, সেটা তো পূরণ হয়ে গেল। আর কেনই বা দাঁড়িয়ে থাকবে? নিলয়কে দেখার পর মনটা কেমন যেন আনচান করে যাচ্ছে। কিসের আবেগে নিলয়ের মায় আটকে গেল সেটা নিজেও বুঝতে পারছে না। মায়ের জড়ানোর নিলয় এমন কাজ তো করেনি, তবুও কেন? কিন্তু এবার যে সব মায়ে কাটাতে হবে। ওর কষ্টতে তো নিলয়ের কিছু যায় আসে না। তাহলে নিজেই বা কেন ভাবছে নিলয়ের কথা? একটিও তো পরিবর্তিত আসে না নিলয়ের মধ্যে। ব্যর্থ চেষ্টা করে গেল শুধু। যেখানে ভালোবাসা নেই সেখানে ইতি ঘটনার প্রয়োজন। কিন্তু তনিমাকে কি বলবে বুঝতেই পারছে না।
এসব জানতে পারলে তো তনিমা শেষ হয়ে যাবে। অনেকদিন পেরিয়ে গেল, অথচ এই বাড়িতে একটাবারের জন্য যাওয়া হয়নি। তনিমা ফোন করলে নিলয়ের বিজনেসের অজুহাত দেখিয়ে দিত। এভাবে বা আর কতদিন? একদিন তো জানতেই পারবে তনিমা, তখন কি করে সামলাবে তনিমাকে? তার জন্য তো আগে থেকে নিজেকে স্ট্রং হতে হবে। কিন্তু নিজেই বা কি করে স্ট্রং হবে? ভাবতে ভাবতে একটা সিঁড়ির ধাপ অতিক্রম করছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নিলয়ের রুমে যেতে চমকে উঠল। নিলয় এখন যে রুমে থাকে সে রুমে তাহিনকে পায়চারি করতে দেখে এত কেন নিতে পারছে না আর। সব উত্তর এবার ওর প্রয়োজন। নিলয় ওকে দেখেও না দেখার ভান করে মোবাইল বিছানায় ছুঁড়ে মেরে ওয়ার্ড্রপ থেকে জামা নিতে গেলে নিলয়ের পেছনে গিয়ে দাঁড়ালো। নিলয় ঘুরতেই তাহিনকে এইভাবে দেখে বেশ রেগে গেল। রাগে চোখে ধারণ করে ভুরু কুচকে গম্ভীর গলায় বলল, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? সামনে থেকে সরো বলছি। নিলয় ধমক দেওয়ার পরও তাহিন চুপচাপ দাঁড়িয়ে আছে। নিলয় দাঁতে দাঁত চেপে, কোনো কাজ কি নেই? দুদিন তো জ্বরের বাহানায় পড়ে পড়ে অনেক রেস্ট নিয়েছো। ঘরের কাজগুলো করবে কে? নিলয়ের কথার কোনো উত্তর না দিয়ে আবারও চুপচাপ দাঁড়িয়ে আছে তাহিন। নিলয় প্রচণ্ড রেগে গিয়ে তাহিনকে ধাক্কা দিয়ে সরাতেই তাহিন আচমকা নিলয়ের শার্টের কলার খামচে ধরে। সরে তো আমি ঠিকই যাব, চাইলে আপনি আমায় আর পাবেন না, কিন্তু আমার প্রশ্নের উত্তর না জানা অবধি এক পাও সরছি না। ভালোবাসলে তাকে না কখনো শাস্তি দেয়া যায় না, না দেয়া যায় না যে তা আবার এমনও না, যায় তো, কিন্তু শাস্তিগুলো এমন না সেগুলো আপনি আমায় দিয়েছেন। কেন বিয়েটা করছেন? স্ত্রীর মর্যাদা দিতে না পারলে আমার জীবনটা কি নষ্ট করা খুবই প্রয়োজন ছিল? প্রতিনিয়ত আপনি আমায় টর্চার করে গিয়েছেন, আমি সব চুপচাপ সহ্য করে গেছি। এত টর্চারে পড়েও আমি ব্যর্থ চেষ্টা করে গেছি সব ঘৃণাকে অতিক্রম করে একটু জায়গা করে দিতে, তাতে আমি ব্যর্থ। কিসের শাস্তি দিচ্ছেন? কি অন্যায়টা? বলতেই নিলয় তাহিনের মুখ চেপে ধরে। মুহূর্তেই নিলয়ের চোখ মুখ ধারণ করেছে এক অদ্ভুত রং। সে রঙে যেন কোনো ব্যাখ্যা নেই। জানতে চাস না কি অন্যায়? তোর অন্যায় হচ্ছে শুধুমাত্র একটাই, তুই তোর বাবার মেয়ে। উত্তরটাও যেন আরো ধোঁয়াশার মধ্যে পড়ে গেল। চোখে মুখে হাজারটা প্রশ্নের ভিড় জমালো। সেখান থেকে একটা প্রশ্ন ছুড়ে দিতেই নিলয় তাহিনের চুলের মুঠি ধরে মুখে আঙুল দিয়ে, ব্যাস, একটাই প্রশ্ন ছিল, এর বাইরে আর একটাও নয়। আর এইবারের বাইরে যেন ভুলেও পা না পড়ে, মাইন্ড ইট। নিলয় তাহিনকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে হুঙ্কার দিয়ে রহিমাকে ডাকল। তাহিন তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। কয়েক মিনিটের জন্য যেন থমকে গেল ওর বাবার কথা শুনে। রহিমা নিলয়ের চিৎকার শুনে ছুটে এসে দরজার সামনে দাঁড়াতেই, আজ থেকে ঘরের যাবতীয় কাজ, ধোয়া মোছা থেকে শুরু যা আছে সব ও করবে। তুমি আর একটা কাজেও হাত দিবে না, শুধু ওকে অর্ডার করবে, বুঝেছো? অনেক সেবাও করেছো, এবার না হয় তোমার সেবাটুকু করুক। কথাগুলো বলে নিলয় ফ্লাওয়ার ভাসটা ছুঁড়ে ফেলে। দরজাটা খুব জোরে টান দিয়ে বাইরে থেকে লক করে চলে গেল। ঘটনার আকস্মিকতায় তাহিন চমকে উঠল। বুঝতেই পারছে না মিস্টার আহমেদের সাথে নিলয়ের কি সম্পর্ক। কেন বললো ওই লোকটার কথা? কি সম্পর্ক ওই লোকটার সাথে? ওই লোকটা যদি কোনো দোষ করে থাকে তাহলে তার শাস্তি কেন আমাকে দিচ্ছে? ওই লোকটার সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই, তাহলে? কিছুতেই বুঝতে উঠে পারছে না তাহিন। হঠাৎ করে রিংটোনের শব্দ হতেই তাহিন তড়িঘড়ি করে চারিদিকে তাকাতেই চোখ পড়ল বিছানার ওপর মোবাইলটার দিকে। রিং হতে হতে কেটে গেল। তাহিন মোবাইলটা হাতে নিয়ে লক খোলার চেষ্টা করছে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দেওয়া। ইচ্ছে করতেছে ভেঙে ফেলতে, তবুও ব্যর্থ চেষ্টা করে গেল নিজের সব আঙ্গুল দিয়ে। এর মধ্যে আবার বেজে উঠাতে তাহিন ভাবতে ভাবতে রিসিভ করল। রিসিভ করা মাত্র ওপাশ থেকে কেউ বলল, আমাদের মেয়ের গায়ে আরেকটা যদি আঁচল লাগে তাহলে তোকে জানে মেরে দেব। কথাটা শুনে তহিন থমকে গেল, হাত পা কাঁপছে। অপর পাশের লোকটার কথা শুনে গলাটা খুব পরিচিত মনে হলো তাহিনের। কাপা কাপা গলায়, বাবা বাবা। ওই পাশ থেকে খুশিতে আতফুল্ল হয়ে মামুনি। কথাটা তাহিনের কানে বাজতেই খুব জোরে মোবাইলটা ছুঁড়ে মারল। আবেগপ্রবণ হয়ে কি করে ও লোকটাকে বাবা ডেকে ফেললো ভাবতেই পারছে না। প্রচন্ড ঘৃণা হচ্ছে এখন ওর নিজের ওপর। যে লোকটা কোনোদিন আমাদের কথা ভাবেনি, একবার খবর নেয়ার প্রয়োজন মনে করেনি, সে কি করে এখন আমার খবর নিচ্ছে? কিন্তু ওই লোকটা কি করে জানে নিলয় আমার সাথে খারাপ ব্যবহার করে? সবকিছু যেন এলোমেলো লাগছে তাহিনীর। কিছুতেই ভাবতে পারছে না আর। হঠাৎ করে তনিমার কথা মনে পড়ল। দৌড়ে দরজার পাশে গেল, কারণ একমাত্র তনিমাই পারবে সব প্রশ্নের উত্তর দিতে।
দরজা ধাক্কাতে লাগলো, কিন্তু কিছুতেই খুলছে না। তাহিন রাগে ফুঁসছে। একটু আগেই বলল বাড়ির সব কাজ করতে, আর এখন এই রুমে বন্দি করে চলে গেল। বারান্দায় দাঁড়িয়ে চারিদিকে পর্যবেক্ষণ করে যাচ্ছে তাহিন। যদি কোনোভাবে নিচে নামতে পারে তাহলে পেছনের গেট দিয়ে সহজে বের হয়ে যেতে পারবে। এই রুমটার বারান্দায় একটা সুবিধা হচ্ছে চারিদিকে খোলা, শুধু অর্ধেকটা কাজ দ্বারা বেষ্টিত। কিন্তু কি করে নামবে সেটাই উপায় খুঁজে পাচ্ছে না। এই রুমে না আছে একটা দড়ি, না আছে শাড়ি, তাছাড়া তো আর কোনো উপায় খুঁজে পাচ্ছে না। ভাবতে ভাবতে অনেকক্ষণ সময় লাগলো, কিন্তু নিলয় এসে পেছন হতে হাত মুড়ে ধরতেই 1 মিনিটও সময় লাগলো না। নিলয়কে দেখে স্তব্ধ হয়ে যায় তাহিন। নির্ঘাত এই ব্যালকনি থেকে ফেলে দেবে এখন। গায়ের ওড়নাটা গ্রিলের সাথে পেঁচানো দেখে বলা তো যায় না, এই নিলয়ের তো দয়ামা বলতে কিছুই নেই। তাহিন নিজেকে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে নিলয়ের হাত থেকে। তাহিনের জোরাজোরিতে নিলয় আরো জোরে চেপে ধরে। এত সহজ না আমার বাড়ি থেকে বের হওয়া। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সো যত সহজ ভেবেছ অতটা সহজ হবে না। কিন্তু পালিয়ে যাচ্ছি, আর চারিদিকে গার্ডরা তো আছেই। তাহিন কাঁদো কাঁদো গলায় আমার লাগছে, ছাড়ুন বলছি। লাগার জন্য তো ধরেছি, ছেড়ে দেওয়ার জন্য নয়। নিজেকে ছাড়াতেই হাতের কোণে দিয়ে নীলের পেটে একটা ঘুষি মারতেই নিলয় আহ করে চিৎকার করে তাহিনকে ছেড়ে দেয়। আমি পালিয়ে যাওয়ার মেয়ে নই। যাওয়ার থাকতো যদি অনেক আগেই চলে যেতাম। তবে এমন না যে যাব না, যাব, একদিন ঠিকই চলে যাব। কারণ এই ধোঁয়াশার মধ্যে আমি থাকতে চাই না। আর আপনার মতো মানুষের সাথে থাকার বিন্দু মাত্র ইচ্ছাটুকু আমার নেই। নিলয়ের চোখে মুখে প্রচন্ড রাগ ভেসে উঠেছে। রাগে তাহিনকে টানতে টানতে রুমে নিয়ে গিয়ে বিছানার উপর ছুঁড়ে ফেলে জিনিসপত্রগুলো ভাঙচুর শুরু করলো। তাহিন প্রতিবারের ন্যায় রীতিমতন অবাক হয়ে চেয়ে আছে। ইচ্ছে মতন ভাঙচুর করে ওয়ার্ড্রপ থেকে এক গাদা সাদা কাপড় বের করে তাহিনের হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। এমন না যে কাপড় ধরিয়ে দিয়ে চলে গেল, যেতে যেতে অবশ্য এটাও বলে গেল সব কাজ যেন আধা ঘন্টার মধ্যেই শেষ করে। নিচে গিয়ে রান্না বসাই। স্তব্ধ তাহিন বোকার মতন দাঁড়িয়ে আছে। নীলার রাগ দেখে কিছুই বলতে পারল না। নীলয়ের চোখ বড় বড় হয়ে গেল। রাগে দাঁত কটমট করছে। মোবাইলটা ফ্লোরে ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে তাহিনের সেদিকে খেয়াল নেই। নীলয় আবার কখন আসলো? জামা কাপড়গুলো হাতে নিয়ে এখন বিছানার মধ্যে থ মেরে বসে আছে। নীলয় চিৎকার করে উঠতে তাহিনের ধ্যান ভাঙে। চোখ পড়ল নীলয়ের হাতের মোবাইলটার দিকে। তখন রাগে এত জোরে ছুড়ে মেরেছিল যে দেয়ালের সাথে লেগে মোবাইলের নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। নীলয়ের তাকানো দেখে তাহিনের মনে হচ্ছে এখন ওর অবস্থাটাও মোবাইলের মতন করেই ছাড়বে। নীলয় কিছু বলার আগেই তাহিন উঠে ওয়াশরুমে চলে গেল। রহিমার কোলে মাথা রেখে শুয়ে আছে তাহিন। এমনিতেই শরীরটা অনেক দুর্বল, তার উপর কাজগুলো করে আরো বেশি ক্লান্ত লাগছে। রহিমার কোলে মাথা রেখে যেন একটু শান্তি পাচ্ছে। পরম যত্নে মাথায় হাত বুলিয়ে যাচ্ছে রহিমা। আর চোখ বন্ধ করার চেষ্টাতেই তাহিন। হঠাৎ করে নীলয়ের আওয়াজ শুনে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় তাহিন। একটু যেন শান্তিতেও থাকতে দেবে না। নীলয় রহিমার সামনে থেকে তাহিনের হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে যাচ্ছে। তাহিন বুঝে উঠতে পারছে না কি করছে ও। কিছু না করলে নীলয় তো এমনভাবে নিয়ে যেত না, নাকি তখন এই শাস্তিটা দেওয়ার জন্য। নিচে এসে তাহিনকে ডাইনিং টেবিলের একটা চেয়ারে বসাতেই তাহিনের চোখ বড় বড় হয়ে গেল। নীলয় এইভাবে খাবার টেবিলে কেন নিয়ে আসলো বুঝতে পারছে না তাহিন। যদি না খেয়ে 10 দিন পরেও থাকে তাহলে ও তো নীলয় এভাবে খাওয়াতে নিয়ে আসবে না। নিশ্চয়ই এর পেছনে কোনো মতলব আছে। তড়িঘড়ি করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে নীলয় তাহিনের হাতটা দিয়ে বসিয়ে দেয়। রহিমাকে ডেকে বলল রান্নাঘরে একটা স্পেশাল খাবার আছে, ওইটা নিয়ে আসতে। কথাটা শুনে তাহিন চমকে গেল। কি এমন স্পেশাল খাবার যা নীলয় ওর জন্য আনতে পারে? দেখুন, আমি একটু আগেই খেয়েছি। আপনার স্পেশাল খাবার খাওয়ার ইচ্ছে এই মুহূর্তে আমার নেই। নীলয় একটা বিটকেল হাসি দিয়ে খাবারটা এতটাই স্পেশাল যে তুমি দেখার আগেই খেতে ইচ্ছে করবে। কতটা স্পেশাল আর টেস্টি হতে পারে সেটা আপনার হাসি দেখে বোঝাই যাচ্ছে। দ্যাটস গ্রেট। রহিমা থ মেরে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে নীলয়ের দিকে। সেই দৃষ্টিতেও নীলয়কে বুঝতে পারছে না, কিন্তু 2 দিন আগে যেন ছেলেটাকে অন্য রূপে দেখেছিল, আজ কিছুতেই সেটা মেলাতে পারছে না। চোখের সামনে মেয়েটাকে কষ্ট পেতে দেখে ও কিছু বলার সাহস পাচ্ছে না। মুখ বুজে সব দেখছে। নীলয় রহিমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আবার হুঙ্কার দিয়ে বলল খাবারটা নিয়ে আসতে। নীলয়ের গর্জনে রান্নাঘরের দিকে ছুটে গেল রহিমা। কাপা কাপা হাতে খাবারটা কোনো মতে টেবিলের ওপর রেখে চলে গেল। প্লেটের ওপর থেকে ঢাকনাটা সরাতে
তাহিনের ভেতরের আত্মাটা যেন কেঁপে উঠল। ভাতের কালার তো সাদা হয়, কিন্তু এই কালারটা তো টকটকে লাল কেন? দেখে তো মনে হচ্ছে মরিচের গুঁড়া মিশিয়েছে। ও মিশিয়েছে? না না, মেশানো হয়েছে। মানুষ নীচ হতে পারে, কিন্তু এতটা নীচ হতে পারে এটা এই মানুষটাকে না দেখলে যেন বুঝতেই পারতো না। তাহিন মোটেও ঝাল খেতে পারে না, তবুও নিলয়কে বলল, ভাতগুলো খেতে হবে তাই তো? ওয়াও, তুমি দেখি খুব ব্রিলিয়েন্ট। না বলার আগেই বুঝে গেছো। আমাকে বললেই হতো, আমি নিজে মেখে খেয়ে নিতাম। আপনাকে এত কষ্ট করতেই হতো না। যতদিন আছি যা খুশি করে নিন, এরপরে তো আর পাবেন না। কথাগুলো বলছে আর নিজের অজান্তে চোখ দিয়ে পানি পড়ছে। নীলের সামনে স্ট্রং থাকতে চাইলে যেন আরো ভেঙে পড়ে। চলো চলো চোখে প্লেটটা হাতে নিল, ভাতের মধ্যে হাত দিয়ে নিলয় থামিয়ে দিল। ওয়েট ওয়েট, এত তারা কিসের? আগে একটা ছবি ক্লিক করে নেই। তাহিন নিলয়ের কথায় কান না দিয়ে এক গ্রাস মুখে দিতেই নিলয় তাহিনের হাত থামিয়ে দিয়ে একটা ছবি ক্লিক করে নিল। একটু মুখে নিতেই তাহিনের ঝালে মুখ জ্বলে যাচ্ছে। এত মরিচের গুঁড়া মানুষ কি করে মেশাতে পারে? একটু খেয়েই কান ঝালে মুখ ফেটে যাচ্ছে, আর একটু খেলেই যেন মরেই যাবে। তবুও জোর করে আরেকটু মুখে দিতে যাবে, এমন সময় নিলয় চেয়ার টেনে উঠতে গেলে প্লেটটা নিলয় হাত থেকে পড়ে যায়। তাহিন ছলো ছলো চোখে নিলয়ের দিকে চেয়ে আছে। নিলয় তড়িঘড়ি করে চোখ ফিরিয়ে নিয়ে চলে গেল। তাহিন বুঝতে পারছে না নিলয় হঠাৎ করে এমন কেন করলো। প্লেটটা নিলয়ের হাতে লেগে পড়েনি, নিলয় সেটা ইচ্ছে করে ফেলে দিয়েছে, কিন্তু কেন? এত তাড়াতাড়ি ইচ্ছে পূরণ হয়ে গেল? তাহিন ভাবছে, আর রহিমা দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে মধু নিয়ে আসলো। তারপর কয়েক চামচ মধু খাইয়ে দিল। অনেকক্ষণ যাবৎ তাহিন ভেবে যাচ্ছে নিলয় ওই সময়টা ছবি কেন ক্লিক করলো। তখন বিষয়টা ভেবে দেখেনি, কিন্তু এখন কেন যেন ভাবাচ্ছে এমন ছবি কাকেই বা দিবে? তৌহিদ আহমেদ নয় কে তো? কিন্তু এই লোকটাকে ছবি দেখে কি হবে? কি শত্রুতা থাকতে পারে এই লোকটার সাথে? লোকটার সাথে আমার তো কোনো যোগাযোগ নেই। তাহলে তবে লোকটা এখনো আমার সাথে যোগাযোগ করতে চায়, কিন্তু আমি তো রাখতে চাই না। লোকটার নামধারী ভালোবাসাকে তো আমি মনে প্রাণে ওই লোক ঘৃণা করি। তনিমার সাথে কখন যে যোগাযোগ করতে পারবে এখন সেই চিন্তায় আছে। তনিমাই পারবে এর উত্তর দিতে। বিকেলের দিকে হঠাৎ করে তাহিন মেইন ডোর খোলা দেখে বাইরে বের হলো। অবশ্য জানে গেটের বাইরে পা রাখতে পারবে না, সেখানে নিলয় না থাকলেও গার্ডরা আছে। তবুও বের হলো। জেলখানার ভেতরেই থাকতে থাকতে বেশ ক্লান্ত হয়ে পড়েছে, আর চারিদিকে ঘুরে দেখার জন্য সুযোগটা হয়নি এখনো। তাই এই সুযোগটা কাজে লাগালে মন্দ কি? চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। বাড়িটা যেমন বড়, এর এরিয়া এর চাইতে বেশি বড় এবং বেশি সুন্দর। দক্ষিণ দিকে একটা বড় বাগান আছে, আর তার পাশে সুইমিং পুলও আছে। চারিদিকে ফুলে ফুলে সুন্দর করে সাজিয়েছে। মানুষটার মন যদি এমন সুন্দর হতো! হঠাৎ করে বাগানের এক পাশে একটা দোলনার দিকে চোখ পড়ল। বসতে যাবে অমনি একজন গার্ড এসেই, ম্যাম, আপনাকে স্যার ভিতরে যেতে বলেছে। আপনার স্যারকে গিয়ে তাহিন হঠাৎ করে চিন্তা করতে লাগলো নিলয় তো বাসায় নেই। ও কি করে জানি তাহিন বাইরে বের হয়েছে? চারিদিকে একবার চোখ ঘোরাতে নজর পড়ল সিসি ক্যামেরার দিকে। গার্ডের ডাকে তাহিনের ধ্যান ভাঙে। আপনি যান, আমি আসছি। গার্ড যেতেই তাহিন দোলনার ওপর বসে সিসি ক্যামেরার দিক তাকিয়ে ইচ্ছে মতন কয়েকটা কথা শুনিয়ে দিল নিলয়কে। না গেলে তো আর কোলে করে নিয়ে যেতে আসবে না, ইচ্ছা শেষ হলে ভেতরে ঢুকবে। হঠাৎ করে রহিমার হাতের মোবাইল দেখে চমকে গেল তাহিন। আগে কেন রহিমার মোবাইলের কথা মনে হলো না? তাহলে তো নীলার অনুপস্থিতিতে তনিমার সাথে কথা বলা যেত। ছুটে গিয়ে রহিমার ডাকে মোবাইল নিয়ে তনিমাকে ফোন করতে যাবে, এমন সময় নীলার গাড়ির আওয়াজ শুনে তড়িঘড়ি করে মোবাইলটা রহিমাকে দিয়ে রুমে ছুটে গেল। একটা বই নিয়ে ইজি চেয়ারে হেলান দিয়ে বসলো। বাগানের ঘটনাটার জন্য এখানে এখন এসে শুরু করে দেবে। মুহূর্তেই বইয়ের ভেতরে ডুবে গেল। বইয়ের ভেতরে ডুবে গেলে আর যেন কোনো কিছুরই খেয়াল থাকে না। একটু পর নিলয় এসে তাহিনের বইটা টান দিয়ে নিতেই চমকে উঠল। ড্যাব ড্যাব করে চার চোখ নিয়ে তাকিয়ে আছে। বেশিক্ষণ বই পড়লে তখন চশমা ইউজ করে। কালো ফ্রেমের গোল গোল গ্লাস। চশমা পড়লে যেন আরো মায়াবী লাগে। দুইটা চোখে কি কম পড়ছে? এখন 4টা চোখ লাগিয়েছো। 8টা চোখ লাগলেও আপনার মতো মানুষকে চিনতে পারবো না। নিলয় তাহিনের দিকে এগিয়ে যেতে, চা না কফি? হোয়াট? তাহিন একটু একটু করে সরে গিয়ে, আচ্ছা, আমি আপনার জন্য কফি নিয়ে আসছি, কেমন? বলে দৌড় দিল।
বেশ কিছুক্ষণ পর নিলয়ের জন্য কফি নিয়ে আসলো। নিলয় খাবে কিনা হয়তো তবুও নিয়ে আসলো। নিলয় আজ পর্যন্ত ওর হাতের কোনো খাবার খায়নি। যতবার বানিয়েছে ততবার শুধু এটা ওটা বলে ফেলেছে। তাহিন রুমে ঢুকে কফিটা নিলয়ের পাশে রেখে বের হয়ে গেল। মগটা এখন এনে তোমার মাথায় ফাটাবো। উকি ঝুঁকি মারা ছাড়া কি আর কোনো কাজ নেই? স্তব্ধ তাহিন। নিলয় কিভাবে বুঝলো ও দরজার বাইরে উকি মেরে তাকিয়ে আছে? তার নজর তো আরেক বইয়ের দিকে। খুব জোরে আওয়াজ করে তো জানান দিচ্ছে চলে যাওয়ার। তাহলে এই ছেলেটা মনে হয় সত্যি শয়তান। দূর ভেবেছিলাম কোথায় একটু কফিটা খাবে। তাহিন মন খারাপ করে চলে যেতে নিলে নিলয় কফিটা শেষ করে। সামান্য কফি অবশিষ্ট রেখে তার সাথে পানি মিশিয়ে ফ্লোরে ঢেলে দিল। তাহিন রুমে এসে রুমের মধ্যে চিপচিপে দেখে মন খারাপ করে ফেলল। কেন জানি না চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। খায়নি তো কি হয়েছে? তার জন্য এত কষ্ট হচ্ছে কেন বুঝতেই পারছে না। কেন আগ বাড়িয়ে কফি বানাতে গেল? এটা হলো তার শাস্তি। ভেজা একটা কাপড় দিয়ে ফ্লোরটা পরিষ্কার করে চলে গেল। রাতে খাবার টেবিলে তাহিনের ব্যবহারে নিলয় চমকে উঠল। এসব কি? দেখতেছেন না নাকি আপনারও 3-4টা চোখ লাগবে? অবশ্য আমার মতো পিওর মানুষদের দেখার জন্য একটা চোখই যথেষ্ট। নিলয় দাঁতে দাঁত চেপে স্টপ ইট। কেন চুপ থাকবো? সত্যিটাই তো বললাম। আমার প্লেট থেকে হাত সরাও। সবার না, আজ আমি আপনার প্লেট থেকে খাবো। এতে নাকি ভালোবাসা বাড়ে। হোয়াট রাবিশ! যত ইচ্ছা বকুন, আমার কোনো সমস্যা নেই। তারপরেও আমি খাব। নিলয় দাঁতে দাঁত চেপে উঠে যেতে তাহিন আচমকা নিলয়ের হাত ধরে বসিয়ে নিলয়ের মুখে এক গ্রাস নিয়ে পুরে দিল। নিলয় যেন বোকা বনে গেল। মুখে ভাত নিয়ে বাচ্চাদের মতন এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তাহিনের দিকে। এভাবে কারো উপর অত্যাচার করলে কি তার সমস্যার সমাধান বেরিয়ে আসবে? আমার তো মনে হয় কখনো না। যদি আমার কারণে কোনো সমস্যায় পড়ে থাকেন, তাহলে তার সমাধান এভাবে না করে আল্লাহর দরবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই সমস্যার সমাধান খুঁজুন। আল্লাহ নিশ্চয়ই আপনাকে নিরাশ করবে না। কিন্তু এভাবে আর কত? তাহিন নিলয়ের হাতের ওপর নিজের একটা হাত রেখে আরেকটা হাত দিয়ে ওকে খাওয়াই দিচ্ছে। নিলয় কেমন যেন শান্ত হয়ে গেল। চুপচাপ খেয়ে যাচ্ছে, একটাও কথা বলছে না। পিছিয়ে একটা মেয়ে সবকিছু সহ্য করে নিলয়কে যেন একটু একটু করে দুর্বল বানিয়ে দিচ্ছে। মস্তিষ্ক এই মুহূর্তে কাজ করা বন্ধ করে দিয়েছে নিলয়ের। নীলিমা। তাহিনের কানের কাছে শুধু এই নামটাই বাজছে। কিন্তু কে এই নীলিমা, যার নাম শুনতেই নিলয় পাগলের মতন ছুটে গেল? খাবারের শেষ মুহূর্তে হঠাৎ একজন গার্ড এসে স্যার, নীলিমা ম্যাম। চমকে উঠল নিলয়। চোখে মুখে চিন্তার ছাপ ভেসে উঠল নামটা শুনে। হোয়াট, কি হয়েছে? স্যার, নীলিমা ম্যামের। তাহিনের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে হাতের ইশারায় গার্ডকে চুপ করিয়ে দিল। তারপর চেয়ার ছেড়ে দ্রুত গতিতে বেরিয়ে পড়ল। তাহিন বুঝতে পারছে না কে এই নীলিমা। তবে তাহিন যতদূর জানে নীলিমা নিলয়ের মায়ের নাম। কিন্তু নিলয়ের বাবা মা তো অনেক বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাহলে এ কোন নীলিমা যাকে গার্ড ম্যাম বলে সম্বোধন করলো আর নিলয় পাগলের মতন ছুটে গেল? কিছুই বুঝতে পারছে না তাহিন। রহিমা জোরাজোরিতে রুমে এসে শুয়ে পড়েছে ঠিকই, কিন্তু কিছুই বুঝতে পারছে না। দু চোখের পাতা এক করতে পারছে না। চোখের মধ্যে রাজ্যের ঘুম থেকেও নিলয়ের চোখে মুখে নীলিমাকে নিয়ে যে ভয়টা দেখেছিল সেটা ক্রমশ ভাবাচ্ছে। এই নীলিমা কি কোনোভাবে নীলিমা আন্টি? নয়তো এমনও তো হতে পারে নীলিমা আন্টি বেঁচে আছে। নীলিমা আন্টি বেঁচে আছে, হয়তো ভাগ্যক্রমে হায়াতের জোরে সেদিন মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এলো। যদি এমনই বা হতো, তাহলে তো সবাই জানতে পারতো। সেটা এভাবে গোপনীয়ই বা কেন রাখবে? গোপন রাখার মতো তো কিছু নেই। তাহলে কিছুর সাথে কিছু মেলাতে পারছে না। আর দুদিন এমন প্রশ্নের মধ্যে থাকলে যেন পাগল হয়ে যাবে। নিজেকে মাতাল মাতাল মনে হচ্ছে তাহিনের। ঘুমের ঘোরে এভাবে ঢুলছে কেন বুঝতে পারছে না। চোখে রাজ্যের ঘুম নেমে এসেছে। চোখ খুলতে চেয়েও খুলতে পারছে না। হঠাৎ করে ঝটকা খেয়ে কিছু একটার সাথে বাড়ি খেতেই আতকে চিৎকার দিয়ে উঠল তাহিন। চোখ খুলতে মনে হলো গাড়ির সিটে শুয়ে আছে, আর গাড়িটা ব্রেক করাতে মাথার সামনের দিকে ঝুঁকে পড়ল। কিন্তু গাড়িতে কি করে বুঝতে পারছে না। আর এখানেই বা কি করে এলো? ভয়ে হাত পা কাঁপছে। চারিদিকে অন্ধকার। সকালের আলো এখনো ফুটতে শুরু করেনি। গাড়িটা একটা নিস্তব্ধ জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু কেউই নেই। দম বন্ধ হয়ে আসছে ভয়ে। কপাল বেয়ে ঘাম পড়ছে। নীলার অনুপস্থিতিতে এত গার্ডের মাঝে এভাবে ঘুমের মধ্যে কে তুলে নিয়ে আসতে পারে? আর সেটা টের পায়নি কেউ।
এমনটা কি হতে পারে? কাপা কাপা হাতে দরজা খুলতে চেয়েও খুলতে পারছে না, লকড করা। তখনই ঠাস করে কেউ একজন দেখে দরজা খুলেই ড্রাইভিং সিটে বসতে। তাহিনের কলিজাটা মোচড় দিয়ে উঠল মানুষটাকে দেখে। কালো জ্যাকেট পরিহিত আর কালো মাস্ক দিয়ে মুখটা ঢাকা। তাহিন দরজা ধাক্কায় বের হতে চাইলে লোকটা বলে উঠল। কোনো লাভ হবে বলে তো মনে হচ্ছে না। তাহিন চমকে উঠল লোকটার ভয়েসটা শুনে। কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। কে আপনি? লোকটা তাহিনের কথার উত্তর না দিয়ে গাড়ি স্টার্ট দিতেই তাহিন চিৎকার করে বলল, কেন আপনি কিছু বলছেন না কেন? এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? মধুচন্দ্রিমায়। তোমার সাথে মধ্যরাতে মধুচন্দ্রিমায় যাওয়ার খুব শখ হয়েছে তাই। রিয়েলি? আমরা হানিমুনে যাচ্ছি? ভালোই করেছেন আপনি আমাকে তুলে নিয়ে এসে। আসলে আমার স্বামী হানিমুন তো দূর, পানিমুনেও নিয়ে যাবে না। এক নম্বরে একটা খারুচ, রাত দিন কিভাবে অত্যাচার করা যাবে শুধু সেই চিন্তায় থাকে। স্টপ ইট। আস্তে এভাবে গর্জন করতেছেন কেন? আপনিও তো দেখি আমি স্বামী থেকে কোনো অংশে কম না। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে মুখে টেপ মেরে বসিয়ে রাখবো। আমার উত্তর না পাওয়া পর্যন্ত তো চুপ করে থাকতে পারবে না। সেটা সময় হলে দেখতে পারবে। এখন জাস্ট চুপ থাকো। মুখ থেকে যেন আরেকটা শব্দ বের না হয়। নিলয় রক্তচক্ষু নিয়ে লুকিং গ্লাসের দিকে চেয়ে কথাটা বলতেই তাহিন চুপ করে গেল। তাহিন অনেক আগে বুঝতে পেরেছে সেটা নিলয়, কিন্তু নিলয় ওকে রাতের অন্ধকারে কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পারছে না। কি চাই নিলয়? আপাতত চুপচাপ ভেবে যাচ্ছে। কুয়াশায় চারিদিক ঢেকে আছে। সূর্যের আলো সবেমাত্র তার কিরণ দিতে শুরু করেছে। গাড়ি এসে থামলো একটা বিশাল বড় বাড়ির সামনে। এই বাড়ির নকশাটাও ঠিক ও বাড়ির মতো, কিন্তু এটা কোন জায়গায় নিয়ে আসলো নিলয়? কিছুই চিনতে পারছে না। এমন অচেনা জায়গায় কি পালে নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসছে তাহলে? তাহিন চুপ করে বসে আছে দেখে নিলয় দরজা খুলে টেনে বের করে ভেতরে যেতেই, কেন মুক্তি দিচ্ছেন না আমায়? গল্পটির পরবর্তী পার্ট আপলোড করা হবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।